সারা দেশে ৩০ জন এনসিপির তরুণ তুর্কি শাপলাকলি মার্কায় প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে ভয়েস ফর ম্যানকাইন্ড মানবতার কণ্ঠস্বরের আপনারা যারা সংযুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে। আপনাদের অত্যন্ত প্রিয় মুখ জনাব নাহিদ ইসলাম, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক ব্যক্তি যিনি ক্ষমতা থেকে পদত্যাগ করে জনতার কাতারে এসে দাঁড়িয়েছেন। জনাব নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা, অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। সেখান থেকে পদত্যাগ করে তিনি রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব গ্রহণ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে গড়ে ওঠা অসহযোগ কর্মসূচিতে তিনি এক দফা দাবিতে অবিচল ছিলেন এবং শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে তিনি তার আন্দোলনের যৌক্তিকতাও প্রমাণ করেছেন। 2024 সালে তার নাম টাইম 100 নেক্সট তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। আপনারা জানেন যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে জনাব নাহিদ ঢাকা 11 থেকে শাপলাকলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা সংযুক্ত হচ্ছে জনাব নাহিদের সাথে। জনাব নাহিদ, আপনাকে প্রথমে যে বিষয়টা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো রাজনীতিতে এসেছেন, এনসিপি আপনার রাজনৈতিক দল, আপনি কি আমাদেরকে এনসিপি রাজনৈতিক দল অর্থাৎ আপনার দলের মূল লক্ষ্য কি যদি সংক্ষেপে একটু বলতেন? জি, আমরা যদি সংক্ষেপে এনসিপির মূল লক্ষ্যের কথা বলি, এনসিপি আসলে কোথায় পৌঁছাতে চায়, কিরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমি বলবো যে এনসিপি গঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থান বা বিপ্লবের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এনসিপি এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যে বাংলাদেশটা হবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক, যেখানে সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ তার ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে ধারণ করে বিশ্বের বুকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দিতে পারবে। আমরা এরকম একটি রাষ্ট্র বা রিপাবলিক প্রতিষ্ঠা করতে চাই। জি, ধন্যবাদ। জনাব নাহিদ, আপনি বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটটা কি হতে পারে বলে মনে করছেন? অর্থাৎ আমরা কোন সংকটটার ভিতর দিয়ে আমাদের রাজনীতি আবর্তিত হচ্ছে? বর্তমানে আমি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকট মনে করি যে পুরনো রাজনীতির ফেরত আসাটা আমরা বন্ধ করতে পারি নাই। আবারও পুরনো রাজনৈতিক সংস্কৃতি সেটাই আধিপত্য বিস্তার করছে। অথচ জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ পরিবর্তন হবে, কিন্তু পুরনো হয়তো আগের দল চলে গিয়েছে, কিন্তু আগের ব্যবস্থা, আগের সংস্কৃতি সব কিছুই রয়ে গেছে, সেটাই আবার ফেরত আসছে নানাভাবে। তো এটাকে আমি প্রধান সংকট মনে করি এবং আমি মনে করি যে নির্বাচনের মাধ্যমে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ কি পরিবর্তনের পথে হাঁটবে নাকি বাংলাদেশ আবারও পুরনো ব্যবস্থাতেই ফেরত যাবে। এই যে সংকটকালীন মুহূর্তে আপনার দল নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট গঠন করলেন, 11 দলীয় জোট। তো এই জোট গঠনটা এনসিপি কেন জামাতের সঙ্গে জোট গঠন করলো? আমরা আপনাদের এই যে জোট গঠনটা, এটাকে কি একটা নির্বাচনী জোট বলবো নাকি এটা কোনো আদর্শিক জোট? কেমন, আপনি কি একটু পরিষ্কার করবেন বিষয়টা? জি, এনসিপি কেন জামাতের সাথে জোট করলো? নির্বাচনী রাজনীতিতে দুইটি ভিন্ন আদর্শের দল একসাথে নির্বাচনী সমঝোতা বা ন্যূনতম কোনো একটা ইস্যুতে একটা ঐক্য করতে পারে। এটা যেমন বাংলাদেশের রাজনীতি, পৃথিবীর যে কোনো রাজনীতিতে
এটা খুবই কমন একটা বিষয়। এনসিপি একটা নতুন দল হিসেবে যদি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, তার স্বাতন্ত্র্য বজায় রেখে, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংস্কার বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত রাখা, জুলাইয়ের রাজনীতিকে টিকিয়ে রাখা, আগামী সংসদীয় রাজনীতিতে সাফল্য অর্জন করে, এই সব কিছুর জন্য এনসিপির একটি বৃহৎ শক্তির সাথে নির্বাচনী ঐক্য প্রয়োজন ছিল। সেই জায়গায় সংস্কার, আধিপত্যবাদ বিরোধিতা, দুর্নীতি বিরোধিতা, এই বিষয়গুলোতে জামাতের সাথে এনসিপির ন্যূনতম একটা ঐক্য হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতেই এনসিপি এবং জামাত একত্রে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। জি, আপনি যেটা বললেন যে আপনার জোট গঠনের বাস্তবতাটাকে ব্যাখ্যা করলেন। এখন এই যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন জোট নিয়ে, আপনি ব্যক্তিগতভাবে এই নির্বাচনটাকে কতটা অবাধ এবং প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন? আসন্ন এই নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক, এটা নিঃসন্দেহে আমি বলবো। কতটুকু অবাধ হবে এটা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রত্যাশা করি, আমরা চাই যে 16 বছর পরের এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। এটাই নির্ধারণ করবে যে আগের পদ্ধতিতে নির্বাচন হবে, মানে কি আগের ব্যবস্থাই শক্তিশালী হলো, নাকি বাংলাদেশ পরিবর্তনের পথে হাঁটলো, গণতন্ত্র এবং ইনসাফের পথে হাঁটলো। ফলে আমরা সম্ভাবনা দেখছি, আমরা চাই এবং চূড়ান্তটা আমরা 12ই ফেব্রুয়ারি, আসলে 12ই ফেব্রুয়ারির মধ্যে অপেক্ষা করলে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো। জি, ধন্যবাদ জনাব নাহিদ। তো আপনারা নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে আমরাও আশা করছি। তো এখানে প্রতিযোগিতামূলক নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের আস্থার বিষয়টা একটি বড় বিষয় বলে আমরা জানি। তো আমরা দেখছি যে অনেকেই বলছেন যে এবার নির্বাচনে ভোটারদের আস্থার সংকট নিয়ে কথা বলছে, বিশেষ করে তরুণ ভোটাররা, যাদের জুলাইয়ের প্রত্যাশাটা তারা কতটুকু নির্বাচনের মাধ্যমে পূরণ করতে পারবেন বা তাদের আস্থা কতটুকু ফিরে আসবে। এই যে আস্থাটা কীভাবে কাটানো সম্ভব বলে আপনি মনে করেন? ভোটারদের আস্থার সংকট আছে, কারণ ভোটাররা আর আগের মতো না যে কেউ একটা পরিস্থিতি দিলেই বা বক্তব্য দিলেই সেটাকে সত্য বলে বিশ্বাস করবে। কারণ বাংলাদেশের ভোটারদের সাথে বারবার প্রতারণা করা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, সেটা যেমন জাতীয়ভাবেও সত্য, সে স্থানীয়ভাবেও সত্য। ফলে ভোটাররা এখন কেবল বক্তব্য বা স্লোগানের রাজনীতিতে বিশ্বাস করে না। ভোটাররা খুবই গভীরভাবে দেখতে চায়, বুঝতে চায়। ভোটাররা তার পিছনের ইতিহাস, গত 1-1.5 বছরের ইতিহাস, সব কিছু মিলিয়েই আমি মনে করি ভোট দেবে। আমিও ভোটারদেরকে এটাই বলবো যে আপনারা অন্ধভাবে কোনো মার্কা বা কোনো বায়াস থেকে সিদ্ধান্ত না নিয়ে আপনারা বিচার বিবেচনা করে সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমী সব কিছু মিলিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। কে আসলে আপনার এলাকায় আপনাকে প্রতিনিধিত্ব করতে পারবে আগামী বছর, কে জাতীয় সংসদে গেলে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্র এবং জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলতে পারবে, বাংলাদেশের পরিবর্তনের রাজনীতি চলমান থাকবে। ধন্যবাদ জনাব নাহিদ আপনাকে। আপনি আপনার তরুণদের নিয়ে কথা বললেন, ভালো লাগলো। এখন একটা বিষয়কে, আপনার যে রাজনৈতিক দল এনসিপি নিয়ে এক ধরনের আলোচনা আছে। এনসিপি নিয়ে আমাদের অনেকেই বলছেন যে এনসিপির সাংগঠনিক সীমাবদ্ধতা নিয়ে কথা বলছেন নতুন দল। তো এটা আমরাও বুঝতে পারি, একটা নতুন দল হিসেবে হয়তো সাংগঠনিক সীমাবদ্ধতা আপনাদের কিছুটা রয়েছে। এখন এই সীমাবদ্ধতাটা এই যে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? বড় দলগুলোর তুলনায় এনসিপির সাংগঠনিক সীমাবদ্ধতা এই নির্বাচনে তো অবশ্যই প্রভাব ফেলছে। সাংগঠনিক সীমাবদ্ধতার জায়গা থেকেও জোটের বিষয়টা এসেছে। সেক্ষেত্রে জোটের কারণে একটা সহযোগিতাও আসতেছে, এবং আসলে এটা 1.5 বছর বা 2 বছরে আসন ভিত্তিক রাজনীতিতে সফলতা তৈরি করা, এটা খুবই অসম্ভব একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষিতে। এটা শুধু এনসিপির না, যে কোনো দলের জন্য। এবং ইভেন যদি সম্পূর্ণ কিংস পার্টিও হয়, সরকার বা রাষ্ট্রের ফুল ফ্যাসিলিটি পাওয়া সত্ত্বেও এটা সম্ভব না। আমরা এর আগে জিয়াউর রহমান যখন বিএনপি করেছিল একেবারে কিংস পার্টি হিসেবে, তখনও কিন্তু এত কম সময়ে
এই আসন ভিত্তিক রাজনীতি বা বাংলাদেশ সব জায়গায় পৌঁছানোটা সম্ভব হয়নি। ফলে এনসিপি অনেক দূর এগিয়েছে সেই তুলনায় এনসিপির সাপোর্ট বেস তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের মধ্যে একটা সমর্থন আছে। তো সেই সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ, অনভিজ্ঞতা নিয়েই এনসিপি এবার নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করলো এবং আমরা আশা করি যে এখানে আমরা সফলতা পাবো। যে এবার আসুন আপনার নির্বাচনী আসন, আপনার কনস্টিটিউয়েন্সিতে নিয়ে কিছু বিষয় জানি। প্রথমত হচ্ছে যে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা জানি বিএনপি থেকে জনাব ডক্টর এম এ কাইম সাহেব আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন। তো আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে কীভাবে মূল্যায়ন করছেন? জনাব কাইম সাহেব সম্বন্ধে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে জানাবেন কি? আমি এম এ কাইয়ুমকে মূল্যায়ন করবো তিনি যে রাজনীতিকে প্রতিনিধিত্ব করেন সেই রাজনীতির বিবেচনা। ফলে সে জনগণই সেটা বিচার করবে সেই দলের রাজনীতি আসলে কতটুকু জনগণের পক্ষে যাচ্ছে বা বিপক্ষে যাচ্ছে, সংস্কারের কতটুকু পক্ষে ছিল, তারা বিপক্ষে ছিল। আর ব্যক্তিগতভাবে উনি যেহেতু অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন এলাকায় এই অঞ্চলে রাজনীতি করেছেন, ইতিবাচক নেতিবাচক সব ধরনের গল্পই ওনাকে নিয়ে আছে, সেটা জনগণ ভোটের মাঠে বিবেচনা করবে। জি জনাব নাহিদ, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন এই মুহূর্তে, নির্বাচনী প্রচারণা সহ পুরো আপনার জোটের অনেক দায়িত্ব আপনার উপর রয়েছে। আমরা একেবারেই শেষ আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই যে আপনি জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য আপনি যদি এখনও যারা ঢাকা আপনার আসনে ঢাকারও থেকে অথবা সারা দেশেই এখনও যে ভোটাররা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বিশেষ করে তরুণ ভোটাররা, যে আমরা কাকে ভোট দিব, কোথায় ভোট দিব, কোন মার্কাতে ভোট দিব, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটি সংক্ষিপ্ত বার্তা দেন। আমি সিদ্ধান্তহীন ভোটারদেরকে বলবো যে এখন এই নির্বাচনটা কেবল সরকার গঠনের নির্বাচন না, কে ভালোর মধ্যে কে ভালো আপনার জন্য ভালো করবে কেবল সেটাও না। এই নির্বাচন খুবই সহজভাবে, এই নির্বাচন কি পরিবর্তনের পথে বাংলাদেশ যাবে নাকি বাংলাদেশ পুরনো ব্যবস্থায় ফেরত যাবে, এইটাই হচ্ছে সিম্পল বাইনারি এবারে নির্বাচনে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি পরিবর্তন, তারুণ্য, সংস্কারের পক্ষে আপনারা থাকবেন নাকি আপনারা পুরনো ব্যবস্থার দিকেই যাবেন। আমাদের অনেক ভুল ত্রুটি, সীমাবদ্ধতা ছিল গত 1.5 বছর, কিন্তু এর পরেও আমরা পরিবর্তনের পক্ষের রাজনীতির সাথে থেকেছি সবসময়। আমরা চাই বাংলাদেশ পরিবর্তিত হবে, বাংলাদেশের আমরা যে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা আত্মমর্যাদাপূর্ণ বাংলাদেশ আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। আমাদেরকে ভোট না দিলেও আপনারা আসবেন, আপনার ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা অবশ্যই সেদিন থাকব। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠার দিকে আমরা যাব এবং জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার, ওসমান হাদির হত্যার বিচার ইত্যাদি আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করতে পারবো বলে আমি আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে ঢাকা 11 আসনে শাপলাকলি মার্কায় ভোট দিতে পারবেন। আপনারা আমাকে শাপলাকলি মার্কায় ঢাকা 11 আসনে, আপনারা যদি আমাকে জাতীয় সংসদে দেখতে চান তাহলে শাপলাকলি মার্কায় আমাকে ভোট দিবেন। আর অবশ্যই গণভোটে আপনারা সবাই হ্যাঁ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাহিদ। সারা দেশে 30 জন এনসিপির তরুণ তুর্কি শাপলাকলি মার্কায় এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এনসিপির বেশিরভাগ প্রার্থী বয়সে তরুণ এবং প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছে। অনেকে প্রথমবারের মতো ভোট দিতে নিজের ভোট নিজেকেই দিবে হয়তো। জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই তরুণদেরকে সংসদের পাঠানোর জন্য শাপলাকলিকে জয়যুক্ত করুন, শাপলাকলিকে ভোট দিন। এই তরুণরা সংসদে এসে আগামীর দিনগুলোতে বাংলাদেশের পক্ষে, জুলাইয়ের পক্ষে, অর্থনৈতিক ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলবে এবং বাংলাদেশের যে পরিবর্তনের ধারা, জুলাইয়ের ধারা, সেটাকে অব্যাহত রাখবে।
আপনারা তরুণদের পক্ষে দাঁড়ান। ইনশাল্লাহ এই তরুণরা, এনসিপির তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং পাশাপাশি সারা বাংলাদেশের 11 দলের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকেও আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন। আপনি আপনার অত্যন্ত ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমরা একেবারেই শেষে পৌঁছে গেছি। আপনারা জনাব নাহিদ এবং তার নির্বাচনী ভাবনা নিয়ে, এনসিপি এবং শাপলাকলি নিয়ে সম্ভাব্য যে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক যে বিশ্লেষণগুলো আছে, যেটা আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিছুটা হলো পেয়েছেন আশা করি। তো আজকের মতো আমরা এখানেই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।